গল্পে স্বল্পে তরুণে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্য ভাণ্ডারে ছোট গল্পের সম্ভার অতুলনীয়। মণিমাণিক্য খচিত সেই সব ছোট গল্প নিয়েই আপনাদের সামনে আমি তরুণ। আজকের গল্প টেলিফোন, রচনা শ্যামল গঙ্গোপাধ্যায়। সন্তুর বিয়ে পড়ছে তাহলে বৃহস্পতিবার? হ্যাঁ বাবা, গোধূলি লগ্নে বিয়ে। বরযাত্রী তুমি গেলেই সবচেয়ে খুশি হতো সন্তু। সেইও ছোটবেলা থেকে বলে আসছো, নাতির বিয়ের বরযাত্রী যাবে, বরকর্তা হবে বাবা। নাতি বলে নাতি? বড় নাতি, তোর প্রথম সন্তান মা। তা ওর বাপ তো যাচ্ছে বরকর্তা হয়ে। বাপের যাওয়াই সবচেয়ে মানানসই মা। এই ভালো। নাও উঠে শো, মাথার বালিশটা নেমে গেছে। অনন্ত সরকার খুব সাবধানে মাথাটা তুললেন। জানলা দিয়ে দেখা যাচ্ছিল একটা এরোপ্লেন নিচে নামবে বলে গোল করে পাক খাচ্ছে। এই গোলটা কত বড় হতে পারে তার একটা আন্দাজ করতে পারে অনন্ত সরকার। দক্ষিণে বিষ্ণুপুর, পূবে ভাঙড়, পশ্চিমে শ্রীরামপুর চন্দননগর, আর উত্তরে এই মাইকেলনগর দুর্গানগর, যা কিনা দমদমার উড়োজাহাজ নামা ওঠার মাঠ ঘেঁষে গড়ে উঠেছে গত 40 বছরে। পাইলট সাহেব একেবারে দুনিয়ার অনেকটা দেখতে পায়। আমি যে ইদানিং কিছুই দেখতে পাই না। মাথাটা আরাম করে বালিশে রেখে মেয়ের কাছে জানতে চাইলেন অনন্ত। বৃহস্পতিবার বিয়ে গেলে সন্তুর বউ ভাত পড়ল শনিবার। তাই তো হয় বাবা, এ সময় তুমি উঠে বসতে পারলে সবচেয়ে ভালো হতো। তোর মা থাকলে একাই সব দিক সামলে দিত। তার সাধের বড় নাতির বিয়ে বলে কথা। তোমার জামাই বলছিল জেনারেটর এনে রাখা দরকার। কি হবে, এখন তো শুক্লপক্ষ। লোডশেডিং হলে যোজনা আছে আমাদের। সে তো কলকাতা নয়, আর তেমন গরমও নেই এখন। জেনারেটরের বড় বড় আওয়াজটা আমার সহ্য হয় না মা। আবার খানিকক্ষণ চুপচাপ। বিকেলবেলায় বারাসতের বাস যাচ্ছে হু হু করে। এরোপ্লেনের ঢাউ শোডিংয়ের মাথায় কয়েকটা দিশি কাক। অনন্ত সরকার বলল, শনিবার বউ ভাত হলে রবিবার যদি আমি চলে যাই তো তোদের কোনো অসুবিধে হবে না। বিকেলবেলা এমন অলক্ষণে কথা বলছো কেন বাবা? অসুখ তো সবারই হয়, সেরেও যায়। না রে, সে অসুখ নয়। এ হলো গিয়ে বেশি বয়সের ঘন্টা। সময় হয়ে গেছে আমার। খারাপ কথা রাখো বাবা, নাত বউ আসছে তোমার, কোথায় আনন্দ করবে তা নয়। আনন্দ তো সবাই মিলে করছে। শনিবার কাজের বাড়ির লোকজন বউ ভাত খেয়ে পরদিন রোববার সকালেই চলে যাবে। তারপর কি বাবা? তারপর আমি চলে যাব। সন্তুকে নতুন বউ সঙ্গে দিয়ে নাগের বাজারে সিনেমা দেখতে পাঠিয়ে দিস 3টের শোয়ে। তারপর আমি চলে যাব। এই শরীর আর সইছে না, একদম চলে যাব। তোরা সংসার করবি, দাদু ভাইয়ের সংসার শুরু, আমারও যাত্রা শুরু মা। কোথায় যাবে শুনি? সে কি জানি রে পাগলি।
সবাই যেখানে যায় সেখানে চলে যাব। তুই আমার প্রথম সন্তান, শেষ সন্তানও তুই। তুই সব করবি মা। 4 দিনের দিন মৎস্যমুখীতে 2-4 জনকে বলবি, নারকেল গাছগুলো ছেটে দেয় হীরালাল, ওকে বলিস। লক্ষণ পরামানিককে বলিস, মাছ খেতে পায় না, ওর বউকেও বলিস। আমি সব পারবো না বাবা। পারতে হবে। তুমি যে আমার ক্রিয়াকর্মের অধিকারিণী। সন্তু যদি কিছু করতে চায় ওকে করতে দিবি না। সন্তুর তখন বিরাগমন, বউ নিয়ে শ্বশুরবাড়ি যেতে হবে ওকে। আমার দিরাগমনের ভেতর ছোট কাকা চলে যান। আমি তো অশৌচ পালন করিনি। কোনোদিন তুমি ভালো কথা বলতে পারো না বাবা? এ তো কোনো খারাপ কথা নয় মা। এখন তুমি একা আছো, তোমায় সব বুঝিয়ে বলে যাচ্ছি। আস্তে আস্তে সব সয়ে যাবে। আমিও কি আমার মা বাবার চলে যাওয়া ভুলে যাইনি? তুমিও কি তোমার মায়ের যাওয়া ভুলোনি? সংসারই সব ভুলিয়ে দেয়, ভুলিয়ে রাখে। তুমি দাদু ভাই সব ভুলিয়ে দাওনি আমায়? একদমই অত কথা বলো না বাবা, তোমার কষ্ট হবে। এখন তো কষ্ট হবেই, এটা যাওয়ার সময়। ওপার থেকে উঠে এসে এখানে যখন গুছিয়ে বসছি, তখন চারিদিকে ধুধু মাঠ। আর এখন তো যেদিকে তাকাও নগর বসে গেছে। যাওয়ার সময় দেখলি না সেবারে তোর মায়ের কি টান? নারকেল গাছটা, দক্ষিণের জানলাটা, তোর ছেলেটা, সব কিছুর কত টান। প্রাণটা বেরোতে চায় না তোর মায়ের। এরকম পড়ে থাকলো 3 দিন। নাভির ওপর গীতাচন্ডী চাপিয়ে দিলাম, শ্বাস নেয়, গীতা নামে, শ্বাস ছাড়ে, চণ্ডী ঠেলে ওঠে নাইকুণ্ডের ওপর। জানলাটা খুলে দিই বাবা, রাস্তার দিকে তাকিয়ে বসবে একটু। কি হবে? থাক। আবার চুপচাপ। একসময় যা ছিল রিফিউজি কলোনি, এখন তা রীতিমতো বসতি। ইলেকট্রিক আলো, দোতলা তেতলা বাড়ি, টেলিফোন, রেডিও, টিভি ঘরে ঘরে, খেলার মাঠ, গাছগাছালি, জলের ট্যাঙ্ক, ক্লাব ঘর, পাঠাগার, ডাক্তারখানা, মাদার ডেয়ারির ডিপো, রেশন শপ, স্টেশনারি দোকান, পান সিগারেটের দোকান, কি নেই? কয়েক হাজার মানুষের কলতান। বিকেলবেলায় মাইকেলনগরের নতুন জন্মানো শিশুরা, কিশোর কিশোরীরা দৌড়ঝাঁপ দিয়ে খেলছে। দুর্গাপুজোর বারোয়ারি শালু তেমাথার মোড়ে লাইট পোস্টে টান টান হয়ে উঠছে। বাতাস পাস করানোর জন্য শালুতে কতকগুলো ফুটো। এই নাও ফোন। বাগুইহাটি, লেকটাউন, নাগেরবাজার, দমদম পার্ক, যেখানে যেখানে তোমার বন্ধু আছে ফোন করো না। না, রেখে দে। আগে তো ফোন করে করে কথা বলতে, খবর নিতে, গল্প করতে। রেখে দে। কেন? যাদের করতাম তারা তো আর কেউ নেই মা। বলে একগাল হেসে ফেলল অনন্ত সরকার। গত আষাঢ়ে 92 পা দিলাম যে। প্রায় অন্ধকার ঘরে এই হাসির দিকে সরাসরি তাকাতে পারল না সন্তুর মা। তার এখন অনেক কাজ। সে ছেলের মা, লোকজন বলা আছে, দূরে আত্মীয় স্বজন যারা এসে উঠেছে তাদের দেখাশুনো আছে। এর ভেতর নিজের বাবাকে নিয়ে এসব পারা যায়? এই টেলিফোনটা যখন নতুন এলো মনে আছে তোর? থাকবে না? দাদু ভাই ছোট্ট, প্রায়ই ডায়াল করতো, কানে দিয়ে বলতো হ্যালো। আরও কিছু বলতেন অনন্ত সরকার। তার মনে পড়ছিল 20-22 বছর আগেকার কথা। 3-4 বছরের সন্তু ডায়াল করেই হ্যালো হ্যালো করত।
কার গলা শুনতে চাইতো সন্তু? কতদিন ভেবেছেন তিনি 3-4 বছরের এই ল্যাংটো নাতি কি ফোনে তার গত জন্মের সঙ্গী সাথীদের ডাকছে? ডেকে ডেকে কিছুতেই পাচ্ছে না। এ জন্মে তখনও তো বিশেষ কাউকে চেনে না ও। কিন্তু কিছুই বলা হলো না অনন্তর। প্রায় ঝড় হয়ে ঘরে ঢুকলো সন্তু। এ পাঞ্জাবি গায়ে কিছুতেই বিয়ে করতে যেতে পারবো না মা। কেন, কি হয়েছে? কি হলো দাদু ভাই? দেখো তো দাদু, পই পই করে বলে দিলাম বোতামের ঘর করবে না, এমনি ঝিনুকের বোতাম লাগিয়ে দেবে, তা না বোতামের ঘর করে দিয়েছে। ও, এই বিয়ে করতে যাওয়ার সময় আমার সোনার বোতাম পড়ে যাবে, ভালোই তো। এখন সোনার বোতাম শেখেলে দাদু? দিদিমাকে বিয়ে করে কি কি পেয়েছিলে তুমি? সোনার বোতাম, হীরের আংটি, সাইমা হাতখড়ি। তা হীরের আংটিটা গেল এবাড়ির ভিত গাঁথার সময়। আজ থাকলে তোমার হাতে পরিয়ে দিতাম। হাতঘড়ি? সেটা যায় পার্টিশনের সময়, বরিশাল এক্সপোর্টে ওঠার সময় ওটা কেড়ে রেখে দিল। সোনার বোতাম আংটিটা এনেছিলাম মুখের ডাবার ভেতরে ভরে। সন্তুর মা ঘরের আলো জ্বেলে দিল। সঙ্গে সঙ্গে অনন্ত সরকারের চোখের সামনে 25-26 বছরের নাতি জলজল করে উঠল। সেদিনকার সেই ফোন হাতে হ্যালো হ্যালো ডাকা ল্যাংটো নাতি এখন বিয়ের মুখে মুখে ধারালো, ঝকঝক হয়ে উঠেছে। কালো চুলে ঠাসা আঁচড়ানো মাথাটির ভঙ্গিটি বড় মনোহর। ধুতি পাঞ্জাবিতে সুঠাম এক যুবক এখন তার সামনে দাঁড়িয়ে, কালো চোখ, কামানো দাড়ির নীল ছোপ চিবুকে। বউকে কি বলে ডাকবে দাদু ভাই? তুমি কি বলে ডাকতে দাদু? আমাদের সময় ডাকাডাকি তো তত ছিল না, শেষ দিকে আমায় সরকার মশাই বলে ডাকত। ও মা, আমি এ পাঞ্জাবি পরে বিয়ে করতে যেতে পারবো না। অনন্তর মেয়ে মুখের ঝামটা দিয়ে উঠল। না যাবি তো যা, বিয়ে করতে হবে না তোর। নাতি যেমন ঘরে ঢুকেছিল ঠিক তেমনি বেরিয়ে গেল। সেদিকে তাকিয়ে অনন্ত সরকার মাথা নেড়ে নেড়ে হাসলেন। সে হাসিতে কোনো শব্দ নেই। বিয়ের দিন সকালেই অনন্তর মনে হলো তুলোর মতো নরম অন্ধকারে তিনি শুধু তলিয়ে যাচ্ছেন। তবে কালো রঙের তুলো। চোখ খুলতে ভয় করল। খুললেই দেখেন খাটের পাশের দেওয়ালটা ভেঙে পড়ছে। খাটের পায়া দুমড়ে গেল। ঘরে যেন বানের জল ঢুকছে। চোখ বুঝেই খুব একা একা তিনি সেই কালো তুলো অন্ধকারে তলিয়ে যেতে থাকলেন। বুঝলেন এই তলানোর কোনো শেষ নেই। কাজের বাড়ি। ভিড়ের ভেতর থেকে মেয়ে এসে একবার জানতে চেয়েছিল, মাথা ধুয়ে দিই বাবা? দে, জল ঢালিস নে, বরং ভিজে তোয়ালে যদি থাকে তাই দিয়ে। মেয়ে মাথা মুছিয়ে সেই যে গেল, আর সময় পেল না ফেরার। দুপুরের একটা ফাঁপা ঘুমের ভেতর থেকে জেগে উঠে অনন্ত সরকার বুঝলেন মারা যাননি। কেননা পিঁপড়ের কামড় টের পেলেন। বিছানায় পিঁপড়ে হয়েছে। কাপ সিরাপটায় চিনি আছে। খেতে গিয়ে তোষকে পড়েছিল। ছেলে রওনা হয়ে গেল। বরযাত্রী দলের বাসে সন্তুর বাবা সামনের দিকে, সন্তু ফুল লাগানো গাড়িতে। কনের দাদা এসেছে। সন্তুর সঙ্গে নিতবর পাশের বাড়ির খোকা। গাড়িতে বসেও সন্তু ফিরে এলো। ও দাদু, ঘুমোচ্ছ কেন? দেখো আমি বিয়ে করতে যাচ্ছি। অনন্ত সরকার শুনতে পেল, কিন্তু চোখ চাইতে পারল না। নেশার মতো ঘুম, চোখে আঠা। অনেক কষ্টে কি বললেন কেউ বুঝতে পারল না। সন্তুর মা বলল, তুই আর দাঁড়াসনি, রওনা হয়ে যা বাবা। সে কথাও অনন্ত সরকার শুনতে পেলেন। শুনে ঘুমের ভেতর নিজের জগতে হাসলেন। সে হাসি বাইরে থেকে দেখা যায় না। সে হাসির মানে এখন অনন্ত একাই জানেন। তুমি বিয়ে করতে যাচ্ছ আর আমি চলে যাচ্ছি দাদু ভাই। এমনই মজার জায়গা এটা। একবার এখান থেকে গেলে
আর ফেরা যায় না। তুমি যখন হামা টানতে টানতে বারান্দার কিনারায় চলে যেতে, আমি তখন তোমায় কোলে তুলে নিতাম। সেই রাতটা এখন তখন গেল অনন্ত সরকারের। ভোরের দিকে অনেকটা সর্দি কাশি বেরিয়ে যেতে বুকটা সরল হলো। মেয়েকে বললেন, এক কাপ চা খাওয়াবি? আর চা খেতে হবে না, খেয়ে শেষে অম্বল হবে। অনন্ত চুপ করে গেলেন। অনেকক্ষণ ধরে সূর্য উঠল, পৃথিবীতে আলো হলো। অনন্ত সরকার জানতে চাইলেন, বাসরটা কেমন কাটলো দাদু ভাইয়ের? জানতে ইচ্ছে হয় বড্ড। ওর বাবা ফিরে এসে ঘুমোচ্ছেন। ভালো ভালো মিটেছে সব? বলে জবাবের জন্য অপেক্ষা করতে লাগলেন অনন্ত। কিন্তু কে জবাব দেবে? তার মেয়ে তখন ঘর থেকে বেরিয়ে দোরগোড়ায় কাকে বকছে। এই অবস্থায় বেঁচে থাকা যে কি কষ্টের! যে বাঁচে আর যারা দেখাশোনা করে তারাই বোঝে। যে শুনছিল, নেমন্তন্ন খেতে আসা কোনো আত্মীয় ভারী গলায় জানতে চাইল, কত বয়স হলো ওনার? মেয়ের গলা, 92। এখন গেলেই স্বস্তি পান। আপত্তি করে উঠলেন অনন্ত সরকার। সব কথাই তার কানে কেটে কেটে বসছে। 91 বছর 7 মাস, এখনো 92 পূর্ণ হয়নি। বাংলা সন 1200, 16ই আসা জন্ম আমার। 91তে পড়েই কেবল একা হয়ে যাচ্ছি। জানি একলা যেতে হয়, জানি। যে শুনছিল সে অনন্তর মুখ দেখে বলল, কি যেন বলছেন উনি, দেখুন। আর দেখতে হবে না, সারাদিনই অমন বিড়বিড় করেন। কাছে কান নিয়ে গিয়েও দেখেছি, কিছু বোঝা যায় না। অনন্ত সরকার শুনতে পেয়ে বললেন, তা বুঝবে কেন? মাইকেল নগরের ফাউন্ডার মেম্বার আমি। সন 1947 মাস ডিসেম্বর। বাঁশঝাড় কেটে জবরদখল বসতি। ভাগ্যিস বেশি জায়গা নিয়ে বাড়ি করি। সামনের দিকে 6খানা দোকান ঘর, 1খানা রেশন শপ, 2খানা মুদিখানি, 2খানা মনোহারি, 1খানা গন্ধেশ্বরী। 6খানা দোকানের ভাড়া না পেলে উঠে দাঁড়াতে পারতি সংসার করে? তা বুঝে দিতে তোমার অসুবিধে হয়নি? কি বলছো? ও বাবা, বাবা? হ্যাঁ, বলছিলাম, এ মাসের ভাড়া আদায় করেছিস? অনন্তর মেয়ে শুনল, হেসে ফেলল। তুমিও তো একদিন বিয়ে করেছিলে বাবা, মাকে নিয়ে কি দিনের বেলা ফিরেছিলে? অনন্ত সরকার বললেন, ধান শুনতে কান শুনিস, কেন বাজে বকছিস? তার মেয়ে শুনল, এখনো সন্ধে হয়নি তাহলে? শুনে বলল, এখন তো সবে সকালবেলা, মেয়ের বাড়ি বাসি বিয়ে হবে, তবে না বউ নিয়ে সন্তু বিকেল বিকেল রওনা হয়ে আসবে। বহু কষ্টে বিরক্তি জানালেন অনন্ত। আর এক অদ্ভুত অবস্থা, বলছেন এক কথা, শুনছে আর এক কথা। কি ঘুম যে চোখে আঠা হয়ে থানা গেড়েছে। বড় করে চোখ চাইলে সারা দুনিয়াটা ঘোরে। এই বুঝি ঘুরন্ত দুনিয়ার পিঠ থেকে পিছলে পড়ে যায়। সন্তুটাও যদি আসতো তাড়াতাড়ি। ও সন্তু, আয় বাবা, তাড়াতাড়ি আয়। তোর বউ দেখে মরি, চাঁদ মুখখানা না দেখে মরতেও পারছি না। জামাই মাইকেল নগরেরই। মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে বারাসাত কোর্টে ভেন্ডার করে দিয়েছিলেন জামাইকে টাকা দিয়ে। হাসপাতালে সন্তু হতেই নিজের জায়গা কেটে ঘর তুলে দেন অনন্ত সরকার। নিজের ভাগের 16টা নারকেল গাছের ডাব, 16টাতেই তখন ফল এসেছে। তার ভেতর 8টা গাছ পড়ল জামাইকে দেওয়ার জায়গায়। তা যাক, ডাবের জল, ঝুনো নারকেল সবই তো খাবে মেয়ের ঘরের নাতি, সেও তো একরকমের বংশধর। নাগের বাজার থেকে একবার একটা হারমোনিয়াম বাঁশি এনে দিয়েছিলেন অনন্ত সরকারের বউ। গায়ে শার্ট, নিচে কিছু নেই। 2 বছরের সন্তু ঘুরে ঘুরে সে বাঁশি বাজাচ্ছিল। তা দেখে চোখ সরে না অনন্তর, স্বয়ং বালগোবিন্দ।
সন্তু আরেকটু বড় হতে একখানা ট্রাইসাইকেল কিনে দেন অনন্ত সরকার। মাইকেল নগরের সবাই বলল, ভাগ্য করে এসেছে নাতিটা। সন্তু তখন বছর তিনেকের কালো পাথর, ল্যাংটো পাথর, গায়ে ফুটো ফুটো স্যান্ডো গেঞ্জি। ট্রাইসাইকেলটা মাটিতে উল্টে ফেলে নিজের ইজোরে থুতু মাখিয়ে সাইকেল মুছছিল। কি করছিস? সরে যাও, আমি মিস্ত্রি, সরে যাও, ধাক্কা লাগবে। অনন্ত সরকার ওদেশে চাকরি করেননি, এদেশে এসেও কোনোদিন চাকরি করেননি। তার জামাই বারাসাতে ভ্যান্ডারি করে। সন্তু বড় বড় পাস দিয়ে বছর দেড়েক হলো কলেজে পড়ায়। কত কঠিন কঠিন কথা নিয়ে আলোচনা করে। মাইকেল নগরের রবীন্দ্র জয়ন্তীতে স্টেজ করে সিং টাঙায়, তার বিয়ে বলে কথা। আর ঠিক এই সময় দুপুরেই শিবু ডাক্তারকে ডাকতে হলো। শিবু আগে ছিল জিপিওতে শটার। বাড়ি বসে বই পড়ে সে হোমিওপ্যাথি করত। কয়েক বছর হলো অ্যালোপ্যাথিক ওষুধ দেয় রুগীদের। লোক বেড়ে যাওয়ায় এখন আর কেউ তাকে হাতুড়ে বলে না, বলে ডাক্তারবাবু। শিবু ডাক্তার এসেই নাড়ি দেখলো অনেকক্ষণ ধরে, তারপর বুকে পিঠে ঘুরিয়ে ঘুরিয়ে স্টেথো বসালো। অনন্ত সরকার শিবুকে ছোকরা অবস্থায় দেখেছেন। আগে অনন্ত ঝুনো নারকেল পাড়িয়ে ঘরেই নারকেল তেল করাতেন। অনেকদিন আগে শিবু 2 কেজি সেই তেল নেয়, কিন্তু দামটা বাকি রাখে। সেই সুবাদে অনন্ত তার কাছে 32টা টাকা পান, তখনকার দামে। আজ দিচ্ছি কাল দিচ্ছি বলে শিবু আর দেয়নি, তাগাদা দিয়েও আদায় করতে পারেননি। আজ হাতের মুঠোয় পেয়ে অনন্ত বললেন, শিবু, টাকাটা? শিবু ডাক্তার অনন্তর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, এখন আর দাম দিয়ে কি হবে? যেখানে যাচ্ছেন মনস্থির করে এগোন, মোটে তো 32 টাকা। তেলে বেগুনে জ্বলে উঠলেন অনন্ত সরকার। দাদা কি জায়গা পাওনি? ভেবেছ কি? সন্তুর মা দৌড়ে দাঁড়িয়ে সব দেখছিল। সে ভয় ভয়ে জানতে চাইল, ডাক্তারবাবু, বাবা কি বলছেন? শুনেও আমরা কিছু বুঝতে পারি নে। একগাল হেসে শিবু ডাক্তার বলল, আবার কি বলবেন, এই সময় যা বলে সবাই। কি বলছিলেন বলুন না ডাক্তারবাবু। প্রলাপ, স্রেফ প্রলাপ। তবে রে হারাম দাদা, প্রলাপ? আমার 32টা টাকা টাকা নয়। পাশ ফেরা অনন্ত সরকার এক গড়ান দিয়ে উঠতে গেল। সঙ্গে সঙ্গে শিবু ডাক্তার তাকে দুহাতে চেপে ধরল। উঠবেন না, কি দরকার আমায় বলুন না, পড়ে যাবেন যে। দরকার তোমায় জুতোন্য, আগা 5তলা জুতোন্য দরকার। বুঝলাম, ভালোই বলেছেন। বলতে বলতে শিবু ডাক্তার অনন্তর ঘোলা চোখে তাকিয়ে দুহাতে চেপে ধরে তাকে শুয়ে দিল। সন্তুর মা জানতে চাইল, কি বলছেন বাবা, আপনি তো শুনলেন। শিবু ডাক্তার গাল ভরে হেসে বলল, খেতে চাইছেন। অনন্তর মেয়ে জানতে চাইল, কি খেতে চাইছেন বাবা? সঙ্গে সঙ্গে শিবু ডাক্তার অনন্ত ঝুলে পড়া মুখের কাছে মুখ এনে কান ফাটানো গলায় জানতে চাইল, খাবেন? তা কি খাবেন সরকার মশাই, বলুন না। কানের পর্দায় শব্দগুলো ঝাপসা হয়ে জমে গেল। দুপুরের পরেই চুপ করে বিকেল পড়ে। শিবুর পান খাওয়া দাঁতগুলো একেবারে চোখের সামনে। অনন্ত সরকার বললেন, এবার যদি সেরে উঠি তো তবেই আমি দেখে নেব তো চোর। সঙ্গে সঙ্গে শিবু গম্ভীর হয়ে গেল। সে অনন্ত সরকারের সব কথা এবারও পরিষ্কার বুঝতে পেরেছে। অনন্ত সরকার যদি সুস্থ হয়ে ওঠে এ যাত্রায় তো তাকে ভোগাবে। সন্তুর মাকে বলল, উনি তো মাগুর মাছের ঝোল দিয়ে ভাত খেতে চাইছেন। আরে বলে চোখ ছলছল করে উঠল মেয়ের। সেরে ওঠো বাবা, তোমার জামাই বাজারে গিয়ে নিজে দেখে বড় বড় মাগুর নিয়ে আসবে। কতদিন ভাত খায় না বাবা। মাইকেল নগরের বাঁধা ভিজিট 5 টাকা নিয়ে শিবু ডাক্তার উঠে গেল। মালকোচা দিয়ে ধুতি পড়েছে, পায়ে কেডস। 3-4 বার হপ করে তবে সাইকেলে উঠল। পুরোটাই শিবুর জোচ্চুরি। জেনেও মনটা শান্ত হলো অনন্তর, কেননা তারই মেয়ে এইমাত্র তার জন্য আহারে বসেছে। সন্ধে রাতে সন্তু জোরে এসে অনন্তকে প্রণাম করল। প্রণামের সময় শোয়া অনন্তর মাথা তার মেয়ে বালিশ শুদ্ধ খানিকটা তুলে ধরল, নইলে নাকি তার বাবার অকল্যাণ হয়। মাথাটা মেয়ের কোলে, শিরা ওঠা ঠান্ডা পায়ে সন্তুর ডান হাতের গরম আঙুলের ছোঁয়া লাগল। নাও এবার শুয়ে পড়ো বাবা, বউ বরণে যাব।
খলবল করে বারান্দায় এসে দাঁড়ালো সন্তুর মা। পাথরের থালায় দুধ, আলতা, বড় ঘটিতে জিওনো কই লাফাচ্ছে। সব দেখাতে হবে নতুন বউকে। সন্তুর হাতের চওড়া কবজিতে কুসুন্ডিকা। সারা বাড়ি জুড়েই হইচই, দাপাদাপি। একবার যেন গোলমালের ভেতর সন্তুর চওড়া গলা শুনতে পেলেন অনন্ত সরকার উঁচু পর্দায়। যেন গমগম করে উঠল সারাটা মাইকেল নগর। পরদিন বউ ভাতে লোকজন কোথায় খেতে বসবে তাই নিয়ে কথা হচ্ছিল। দাদুভাই কথা বললে বাতাসটা পরিষ্কার হয়, মনটা সাহসে ভরে ওঠে। এই বুঝি প্রাণ, এরই নাম বেঁচে থাকা। নয়তো কারো গলা এতটা গমগমায়। অন্ধকারে এইসব ৭-৫ ভাবতে ভাবতে আন্দাজে অনন্তর হাত সারা বিছানায় কি খুঁজতে লাগলো। পেয়েছে গোটা 2 মুড়ি, ছোট, সাদা, নরম। টুকিয়ে টুকিয়ে খুঁজে সেই মুড়ি মুখে দিলেন অনন্ত। মেয়ে এক বাটি মুড়ি খাইয়ে গেছে এক পাকে, তারই যা 2-1টা পড়ে আছে বিছানায়। আবার আবার দাদু ভাইয়ের গলা। এই গলার স্বরের খাঁজ চেনেন অনন্ত। বালক বয়সে ছেলেটার গলা ছিল মেয়েলি, কচি মতো। তারপর গোফের রেখা দিতেই গলা ভেঙে যখন নতুন গলা বেরোলো, যেন বন থেকে বেরুলো টিয়ে। চেনাই যায় না। ভরাট, পুরুষালী, একরকমের মিষ্টি তাতে। একেই বোধহয় বলে বংশধর। নয়তো এত মিঠেন লাগে কেন? এমন সময় অনন্ত ফোন বেজে ওঠার শব্দ শুনতে পেলেন পরিষ্কার। মেয়ে মাথার কাছে ফোন এনে রেখেছিল টুলের ওপর। আশ্চর্য, আর তো কেউ ফোন শুনতে পাচ্ছে না। মশারি তুলে রিসিভারটা টেনে কানে নিলেন অনন্ত সরকার। মশারির বাইরে হাতে মশা কামড়ালো। বাঁ হাতখানা যেন নড়ে না, তাহলে মশাটা তাড়াতে পারতেন। হ্যালো, কে? অনন্ত বলছিস? আমি মতিলাল সরকার, তোর বাবা। বাবা? কোত্থেকে? ফরিদপুরের আউটসাইড থেকে বলছি। ফোনটা নিজের কানের ওপর পড়ে গেল অনন্তর। তার পরিষ্কার মনে আছে, বাবা তো 50-এর দুর্ভিক্ষে মারা যান, মা তারও আগে। তবে তবে কোত্থেকে এই ফোন? আবার ফোন বাজছে। কি করে বাজে? তবে কি আমি ফোন তুলিনি? হবেও বা। এ কি অবস্থা? স্বপ্নের ভেতর স্বপ্ন দেখছেন বলে গভীর সন্দেহ হল অনন্ত সরকারের। সন্তুর ছোট বয়সে একবার তাকে খুব বকেছিলেন অনন্ত, ঘন ঘন ফোন করবার জন্য। তখন তিনি রীতিমতো চলে ফিরে বেড়ান, পাকাপাকি এমন বসে যাননি ঘরে। তখন তার জন্যে সবাই তটস্থ হয়ে থাকত। উফ, ফোনটা তো জ্বালাচ্ছে বড্ড, বলে আবার রিসিভার নিলেন কানে। হ্যালো। ছেড়ে দিলি কেন? আউটসাইড থেকে লাইন পেতে কষ্ট জানিস? আপনি তো অনেকদিন হলো গত হয়েছেন বাবা। ও তোমার চোখের ভুল বাবা, কেউ গত হয় না, সবাই থাকে। কি বলছেন বাবা? আপনাকে দাহ করে ফিরে এলাম 43-র 27 আগস্ট বিকেলবেলা ঠাকুরনগর শ্মশানে। ওরকম তোমার মনে হয়, ও কাজ তুমি করনি। আমিও অনেকদিন জানতাম আমার পিতৃদেবকে আমি দাহ করে এসেছি। তার মানে? সে ভুল আমার ভেঙেছে অনন্ত। কি করে? তার সঙ্গে দেখা করতে যাই এখন, কথা হয়, গল্প গাছা করি বাবার সঙ্গে। বংশবৃক্ষ কখনো মরে না, ডালপালা সমেত চিরকাল বেঁচে থাকে। আমি তো যেতে পারবো না বাবা, আমি অশক্ত, হাতে পায়ে জোর নেই আমার, আমি বুড়ো হয়ে গেছি। জন্মেও তো অসত্য ছিলে, তারপর দাঁড়াতে শিখলে, বুড়ো হওনি। ওসব তোমার ভুল। আবার তুমি বালক হয়ে উঠছো অনন্ত। এই তো আবার তুমি যা ছিলে গোড়ায় তাই হয়ে উঠছ। খচ করে লাইনটা কেটে গেল। বৌভাতের দিন ভোরে অনন্তর মশারি তুলে সন্তু বলল, হে কি দাদু, তুমি জেগে?
কোনো কথা বলতে পারলেন না অনন্ত। তার চোখের সামনে সন্তু মশারি তুলে জানলা খুলে দিল। ঘরের ভেতর সকালের আলো লাফিয়ে পড়ল। ঘুমোনি? সারা রাত এভাবে জেগেছিলে? তখনও অনন্ত সরকার কথা বলতে পারল না। একটু আগেও তার মনে হচ্ছিল কালো তুলোর অন্ধকারে সে তলিয়ে যাচ্ছে, পিঠের নিচে কিছুই নেই। সন্তু এবার তার দাদামশাইয়ের মুখের খুব কাছে নিজের মুখ নামিয়ে আনল। শুনতে পাচ্ছ? দেখতে পাচ্ছ আমায় দাদু? নতুন জীবনের গন্ধই আলাদা, আলাদা তার শব্দ। অনন্ত নাকে ধক করে এসে লাগলো সন্তুর গন্ধ। সে গন্ধে একই সঙ্গে অনন্ত সরকার নতুন ধুতি পাঞ্জাবি, চন্দন আর সন্তুর তাজা বয়সের স্বাদ পেলেন। সঙ্গে সঙ্গে তার ঝিমুনির ভাবটাই কেটে গেল। খুব দেখতে পাচ্ছি, খুব সুন্দর দেখাচ্ছে তোমায়। ওই এক কথা তোমার দাদু। শুনতে পাচ্ছ আমার কথা? পাবো না? বেশ ঢেউ খেলানো গলা তোমার দাদু ভাই। একটা কাজ করে দেবে আমায়? কি কাজ? কোথাও গিয়ে আমায় একটা টেলিফোন করবে দাদু ভাই। বাহ, সামনে দাঁড়িয়ে কথা বলছি তাতে হচ্ছে না? কলের ভেতর দিয়ে আমার গলা শুনতে চাও বুঝি? দিন দিন তুমি ছেলে মানুষ হয়ে যাচ্ছ দাদু। ওই তো যাচ্ছি। বউ এনেছিস, এবার তার সঙ্গে ছুটোছুটি করে খেলবো। আমার অনেক কাজ এখন। ছেলে মানুষই কদিনের জন্য তুলে রাখো দাদু, সময় নেই মোটে আজ। দেখছো না সকাল থেকে কত লোক আসছে। ইদানিং আমি কিছুই দেখতে পাই না দাদু ভাই। এই যে বললে খুব দেখতে পাও, দুষ্টুমি হচ্ছে? সে শুধু তোমার বেলায়। চোখ বুঝলেও চোখে ভাসো তুমি দাদু ভাই। কখন যে তার মা পেছনে এসে দাঁড়িয়েছে তা টের পায়নি সন্তু। অনন্তর মেয়ে বলল, তুই বাবার কথা শুনতে পার সন্তু? আমি তো কিছুই বুঝতে পারি নে। কেন পারবো না মা? ঠোঁটের দিকে তাকিয়ে থাকলেই ওর কথা বোঝা যায়। শুধু একটু জড়িয়ে গেছে ওর কথা, নয়তো সবই ঠিক আছে দাদুর। কিছুই ঠিক নেই, কিছুই ঠিক নেই বলতে বলতে চেঁচিয়ে উঠলেন অনন্ত সরকার। তার রাগ চিৎকার সবই ওদের কানে শোনালো, ঠিক যেন কোনো টেপ জড়িয়ে গেছে ক্যাসেট প্লেয়ারে। বাড়ি ভর্তি লোক। ঠাকুররা বড় চুলের আগুন দেওয়ায় বাতাসে ধোঁয়ার বিরাট গোল্লা। অনন্ত সরকারের মেয়ে তো বাবার মুখ দেখে ভয় পেয়ে গেল। একেই চোখের দৃষ্টি ঘোলা, ঠোঁট সবসময় কেঁপে কেঁপে কথা ছাড়ে, তাও এখন বেঁকে চুড়ে গেছে। ও কি বাবা, উঠে বসছো কেন? পড়ে যাবে। সন্তু ধর বাবাকে। বলার আগেই সন্তু গিয়ে অনন্ত সরকারকে ধরে ফেলল। মাথা ঘুরছে? সব সময় করে কিচ্ছু ঠিক নেই, কিচ্ছু ঠিক নেই দাদু ভাই। সন্তুর মা তো কিছুই বুঝতে পারছিল না। 92 বছরের পুরনো ঠোঁট কান্নায় বেঁকে চুড়ে যাওয়ায় সব কথাই দুমড়ে মুচড়ে যাচ্ছিল অনন্তর। বহুকাল তার চোখে আর পলক পড়ে না। ডান চোখটার বাইরের দিকে পাতা যেন টুপির মতো কেউ টেনে রেখেছে সর্বক্ষণ। তার হাতের ওপর অনন্ত সরকারের সেই ঠোঁট ঘষতে যাচ্ছিল বলেই তার প্রায় সব কথাই ধরতে পারছিল সন্তু। আর অনন্ত, সন্তুর 2 হাত, বুকের ভেতর থেকে তাজা বয়সের সেই গন্ধটা ফের পেতে লাগলো, অনেকটা চন্দন মাখানো শিরিষ কাগজ যেন। সবই তো তোমার ঠিক আছে দাদু। না না, বললেই হলো। আগে সব কত সুন্দর লাগতো, কত আশা থাকতো, এটা হবে ওটা হবে। এখন কোনো আশা নেই, কিছু হয় না বড় একটা। সব জং ধরে গেল দাদু ভাই। সন্তু টের পেল অনন্ত সরকারের চোখের জল, মুখের লালে তার পাঞ্জাবির হাতা ভিজে উঠছে। এখন এখন শুধু খারাপ, শুধুই খারাপ। সব সরে যাচ্ছে। ঘুমিয়ে পড়লে চোখ খোলা থাকে, যদি বোঝাতে ভুলে যাই। মেয়ে বলল, কি বলছো বাবা? একটু স্পষ্ট করে বলো, কিছু বুঝতে পারছি না তোমার কথা। সন্তু তার মাকে চোখের ইশারায় থামালো।
তখনও অনন্ত সরকার বলে যাচ্ছিলেন, এক একটা দিন আনন্দ ফুর্তিতে বলকা দিয়ে ফুটে উঠত। শেষ রাতে জেগে বসে আছি, কখন আবার ভোর হবে, হলেই তো আবার আনন্দ। অনন্ত ঠোঁট তার হাতে লেগে থাকায় কথাগুলো সন্তুর লোমকূপ সব জ্যাম করে দিল। অনন্ত সরকারের গলা তার গা বেয়ে মাথার দিকে উঠতে লাগলো। এখন শুধু অন্ধকার, ফাটা ছাটা পায়ের গোড়ালি, চোখ দিয়ে আপনা আপনি জল গড়ায়। সব ঠিক হয়ে যাবে দাদু, বলেও সন্তু বুঝল সে নিজেই স্রোতের উল্টো দিকে কথা বলছে। একটা কাজ করো দাদু ভাই, ওই ফোনটা এনে দাও তো আমাকে। সন্তু ফোনটা কোলের কাছে এনে দিল অনন্তর। এটা এটা তোমায় দিলাম দাদু ভাই, কিছুই তো দিইনি তোমায়, শুধু বকেছি তোমায়। বাহ, তোমার সবই তো আমার দাদু, নারকেল গাছ, দোকান ঘর, টাইম পিস, হুঁকো, সবই তোমার। তবু এই টেলিফোনটা রাখো, ইচ্ছে হলে আমার ফোন করো। আর কোনো কথা নেই। সন্তুর একসময় খেয়াল হলো দাদু তো আর কথা বলবে না। সে হাত সরাতে গিয়ে দেখল তার দাদামশাইয়ের মাথাটি তারই হাতে পুরো ভর দিয়ে পড়ে আছে। ঘুমোলেন না মারা গেলেন, না আবার মাথা ঘুরে গেল দাদুর? তবে কি অনন্ত সরকার স্রেফ তাকেই, যাতে সে ফোন করে, তার সুযোগ করে দিতে ফট করে ঘুমিয়ে পড়লেন? না মারা গেলেন, না আবার তার মাথা ঘুরে গেল?